রাজধানীতে আগুনের অন্তত ৭০ ভাগের কারণেই শর্ট সার্কিট। নিম্নমানের তারে বাড়ছে দুর্ঘটনা, বাজারে নকল তারের ছড়াছড়ি। কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। ঢাকা উত্তরে বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাই শুরু। বিল্ডিং কোড ছাড়া নির্মাণ করতে দেয়া হবে না একটি ভবনও। সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের কর্মে যেখানে থাকবেন সেই জায়গাটা দেখে নেন, সেই জায়গাটা সেফ কি সেফ না। ব্যাটিংটা আর নতুন করে লাগবে না। যে সমন্বয়ের অভাব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমরা গেজেট আকারে এটা প্রকাশ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। পারিবারিক দল নয়, সাধারণ সভায় সিদ্ধান্ত, বললেন মহাসচিব। ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। যৌন হয়রানির মামলা করায় এ হামলা, অভিযোগ স্বজনদের। চট্টগ্রামে চাঁদা না পেয়ে যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ। মারধর করা হয় তার বাবাকেও। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত 5 নারী ও শিশুসহ আহত অন্তত 15। এবং বৈশাখ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ব্যস্ততা। কাল বৈশাখের তাণ্ডবে বিঘ্ন ঘটলেও প্রস্তুতি শেষ করতে বদ্ধপরিকর আয়োজকেরা। রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনার ৭০ থেকে ৮৫% কারণ হিসাবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে অতি মুনাফার আশায় নিম্নমানের তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করায় শর্ট সার্কিটের দুর্ঘটনা বাড়ার কারণ। এদিকে কাপ্তান বাজারে গিয়ে প্রতিটি দোকানেই দেখা যায় নকল বৈদ্যুতিক তার। সেলিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন লিটন। নবাবপুরের কাপ্তান বাজার দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম বিকিকিনির এই এলাকায় প্রতিটি দোকানেই পাওয়া যায় স্বনামধন্য কেবল কোম্পানির নকল বৈদ্যুতিক তার। এমনকি কোনো কোনো দোকানে কোম্পানির স্টিকার দেয়া থাকলেও সেই স্টিকারও নকল করে সাটানো হয় তারের কয়েলে। এমনকি সময়ের টিমও ধোঁকা খেয়ে যায় আসল নকলের প্রশ্নে। এসব নকল তারের ভোক্তা কারা, এমন প্রশ্নে বিক্রেতারা জানান, যেসব কোম্পানি ভবন নির্মাণের দায়িত্বে থাকেন তারাই অতি লোভের আশায় মানের সাথে সমঝোতা করেন। অন্যদিকে নিখুঁতভাবে নকল হওয়ায় মূল ভোক্তাও বুঝতে পারেন না আসল নকলের ফারাকটুকু। বিক্রেতারাও জানান এসব নকল তারের ঝুঁকি বেশি। অরিজিনাল নিলে হয়তো আপনি ঠকার সম্ভাবনা থাকতে পারে, তারপরে 2 নাম্বার দিল, কারণ 2 নাম্বার নিলে তো আর আপনাকে ঠকাইতে পারতেছে না। বিষয়টি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গেলে তারা জানান, মানসম্পন্ন তারে উল্লেখ থাকা মান নকল তারের ক্ষেত্রে মানা হয় না। ফলে যে অ্যাম্পিয়ার বা লোড নেয়ার ক্ষমতা তারের থাকতে হয় তা না থাকায় অধিক লোডের বৈদ্যুতিক জিনিস ব্যবহারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। একটা বিল্ডিং আমরা যখন করব, লোড ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেই কেবলগুলোকে চুজ করতে হবে। আমরা টেস্ট করি সার্কিট ব্রেকার। এটা আমরা এমন সার্কিট ব্রেকার পেয়েছি যে নিজে সে পুড়ে যাচ্ছে কিন্তু সার্কিটকে ব্রেক করতে পারতেছে না। তার মানে কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। এদিকে নিরাপদ নগরায়নে শুধু ভবন মানসম্মত বৈদ্যুতিক সংযোগ থাকা নিশ্চিত করলেই হবে না, যারা ভবন পরিদর্শন করেন তাদের বৈদ্যুতিক তারের ব্যবহার ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। দেখানোর জন্য আমি ফ্যাসিলিটিসগুলি দিচ্ছি, আর পিছনে আমি অঙ্ক করতেছি 50%-এর বেশি লোড তো কখনো হবে না। অতএব সংযোগ, তারের সাইজ, সাবস্টেশন সব 50%-এর উপরে করা, কিন্তু দেখাচ্ছি আমি তোমাকে 100%-এর। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। পাশাপাশি এসব অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
বিল্ডিং কোড না মেনে আর একটি ভবনও নির্মাণ করতে দেওয়া হবে না জানিয়ে গণপূর্ত মন্ত্রী বলেছেন 2-1 সপ্তাহের মধ্যেই ভবন নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপদ নয় এমন ভবনে কাজ করতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বনানীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ভবন নির্মাণে নানা অসঙ্গতি উঠে আসছে রাজুক সহ নানা পক্ষের অভিযান ও অনুসন্ধানে। এরই মধ্যে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণের নতুন নীতিমালার গেজেট প্রকাশিত হচ্ছে খুব শিগগিরই। ব্যাটিংটা আর নতুন করে লাগবে না, যে সমন্বয়ের অভাব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমরা গেজেট আকারে এটা প্রকাশ করব। বহুতল ভবনগুলোর নথি যাচাইয়ের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকাকে ঢেলে সাজাতে নতুনভাবে প্লট ভাগ করে ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে পুরনো ঢাকায় 5 কাঠা জায়গার উপর কোথাও কোথাও 3টা দালান আছে, এতে ইটের ব্যবহার করা হয়েছে, সিমেন্টের ব্যবহার কম, রডের ব্যবহার কম। আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত, পরিবেশ সম্মত, বিল্ডিং কোড সম্মত ইমারত করে দেব। এই 3 জন মালিক রেশিও অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেব। এদিকে রাজধানীর গুলশানে উত্তর সিটিতে অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র বলেন, সতর্ক করার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমপ্লয়ি এবং এমপ্লয়ার সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের কর্মে যেখানে থাকবেন সেই জায়গাটা দেখে নেন, সেই জায়গাটা সেফ কি সেফ না। আমাদেরকে আপনারা ফোনের মাধ্যমে জানান, আমরা নিশ্চিত করে বলতে পারি যে যারা কমপ্লেন করবেন তাদের স্বার্থ রক্ষা করব, তাদের তথ্য গোপন রেখেই আমরা ওই বিল্ডিংগুলোতে ইমিডিয়েটলি আমরা আমাদের টিম পাঠাবো। এখানে বৈধ বিল্ডিংও আছে, অবৈধ বিল্ডিংও আছে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমি দেখব হলো যে বিল্ডিংগুলোকে সেফটি আছে কিনা আছে ফায়ারের দিক দিয়ে। আমি ওদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো, ওখানে আমি ড্রিল করাবো, ওখানে কাউন্সিলিং করব, ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে আমি ট্রেনিং দিব। অন্যদিকে উত্তরার 3 নম্বর সেক্টরে বহুতল ভবনগুলো পরিদর্শন করে রাজুক। সিভিল এভিয়েশনের বিধি মোতাবেক ভবনের উচ্চতার ক্ষেত্রে 150 ফুটের নিয়ম মানেননি অনেক ভবন মালিক। অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও পাওয়া যায় অনিয়ম। পরিদর্শনের 15 দিন শেষে 8টি জনের 24টি দলের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেবে রাজুক। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বহুতল ভবনের তথ্য সংগ্রহের কাজ করছে রাজুক। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। জাফর, রাজধানীর অন্য যে কোনো এলাকার থেকে উত্তরার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো অনেকটাই পরিকল্পিত এবং অনেকটাই নিয়ম মেনে তাদের কার্যক্রম চলমান আছে আমরা জানি, কিন্তু এই যে সুপরিকল্পনা এগুলো জরুরি প্রয়োজনে কতটুকু কাজে আসবে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ আমরা এখন যে ভবনটিতে আছি সেটার গল্প আমি বলবো, কিন্তু তার আগে একটু বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা একটি ভবনে ছিলাম, সেক্টর 3, রোড নাম্বার 8, বাসা নাম্বার 24। সেই ভবনটিতে গিয়ে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা রয়েছে, একই সঙ্গে ফায়ার অ্যালার্মও রয়েছে, কিন্তু সেই অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে পানির পাইপ রয়েছে সেই পানির পাইপ চালু করতে কমপক্ষে আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। আমার যে সঙ্গে এখন যে দেখছেন যে রাজুকের যে টিম সেই দলটিকে, কারণ সেখানে ফায়ার বা আগুন লাগার পরে যারা প্রশিক্ষিত যারা রয়েছেন, যারা পানির পাইপ দিয়ে পানি নিক্ষেপ করবেন, সেরকম কোনো প্রশিক্ষিত ব্যক্তি সেখানে ছিলেন না। একই সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজানোর পরে সেই অ্যালার্ম বন্ধ করতেও কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বন্ধ করার পদ্ধতিটাও অনেকে জানেন না। অর্থাৎ এরকম অব্যবস্থাপনা কিন্তু উত্তরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই বাস্তবতা কিন্তু উত্তরার ক্ষেত্রে। আর এখন যে ভবনটিতে আমি আছি এই ভবনটি একটি নির্মাণাধীন ভবন। এই ভবনেও বেশ কিছু অনিয়ম রয়েছে। এর মধ্যে অন্যতম অনিয়ম হচ্ছে, এটি আমি একটু ভবনের নামটা বলতে চাই, এটি হচ্ছে ডমিনো বিল্ডার্স লিমিটেডের ডমিনো ভেলেন্সিয়া নামের একটি ভবন। এই ভবনটি মোট 11 তলার ভবন। তবে এই ভবন নির্মাণ কবে নাগাদ শুরু করেছেন তারা ভবন নির্মাণ এবং ভবনের কতটুকু অংশ নির্মিত হয়েছে বা এই যে প্রাথমিক তথ্য, সেরকম কোনো প্রাথমিক তথ্য এখানে নেই। একই সঙ্গে ভবন তৈরি করতে গেলে সেই ভবন নির্মাণাধীন ভবনের কাছেও কিন্তু নকশা, একই সঙ্গে অন্যান্য যেসব তথ্য থাকা দরকার সেরকম কোনো তথ্যই এখানে এসে পাননি রাজুকের দলটি। অর্থাৎ তারা কিন্তু এক ধরনের হয়রানি বা অসহযোগিতার শিকার হচ্ছেন রাজুকের দল, এবং সকাল 10টার দিকে তারা অভিযান শুরু করছেন। এখন পর্যন্ত মাত্র 3টি ভবনে তারা পরিদর্শন করতে পেরেছেন। অর্থাৎ এই অভিযান করতে এসেও তাদেরকে নানা ধরনের বেগ পোহাতে হচ্ছে এবং তারা বলছেন 15 দিন পর
তারা আসলে এই যে পরিদর্শন করে যে তথ্য পাচ্ছেন সেই প্রতিবেদন তারা জমা দিবেন। এই ছিল আমার কাছে উত্তরা থেকে রাজুকের পরিদর্শনের সবশেষ খবর। রাজধানীর উত্তরায় রাজুক ভবনগুলো পরিদর্শন করছে, সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আবারও সিদ্ধান্ত পাল্টালেন এরশাদ। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জিএম কাদেরের নাম। সকালে হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক নির্দেশনার কথা জানানো হয়। তবে জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব বলেছেন এ বিষয়ে সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জিএম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে 4 মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বারবার প্রত্যাহার আর পুনর্বহালে আলোচনায় দলটি। আগেও একবার জিএম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সেই অবস্থান থেকে সরে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আবার সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এরশাদ জানালেন তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। তার মানে এই নয় তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। তিনি জানান জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে, এরকম তো নয়। দলের চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরে ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব, সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেইন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন। কিন্তু 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতে মাত্র 13 দিনের মাথায় গত 4 এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে আছেন রিপোর্টার রোজিনা রোজি। সরাসরি চলে যাব তার কাছে। রোজি, আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কের সামনে। আপনি জানেন যে জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে তার ছোট ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে এবং আজ সকালেই হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই নাম গণমাধ্যমে আসে এবং তারপর থেকেই এই বিষয়টি আলোচনায় আসে। আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও জিএম কাদেরের যখন হুসেইন মোহাম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তখন তাকে উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয় এবং তার কিছুদিন পরে তার দায়িত্ব কিছুদিন পরে আবার এই অবস্থান থেকে সরে আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আপনি জানেন যে গত 22 মার্চ হুসেইন মোহাম্মদ এরশাদ জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেন এবং গত 4 এপ্রিল আবার তাকে কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। বারবারই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পদে আবার বহাল করা হচ্ছে এবং এই সাথে সাথে আবারও আজকে গণমাধ্যমে নতুন খবর এসেছে যে তাকে যখন হুসেইন মোহাম্মদ এরশাদ বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন অথবা তার অবর্তমানে তার ছোট ভাই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এই বিষয়টি নিয়ে আমরা দলের জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে বলেছেন যে হুসেইন মোহাম্মদ এরশাদ যতদিন জীবিত থাকবেন তার যে কোনো নির্দেশ নেতাকর্মীরা মেনে নেবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারা কখনোই তার নির্দেশের বাইরে যাবেন না। তবে হুসেইন মোহাম্মদ এরশাদ মারা গেলে দলের চেয়ারম্যান তখন কে হবেন সে বিষয়ে দলের সাধারণ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কারণ জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়, এটি হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে হুসেইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে কে দলের চেয়ারম্যান হবেন। তো বারিধারা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বারিধারার বাসা প্রেসিডেন্ট পার্কের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রোজিনা রোজি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা হোম মিনিস্টারের কাছে গেছি, রিকোয়েস্ট করেছি যে তাকে তার পছন্দ মতো একটা বিশেষায়িত হাসপাতালে তাকে দেওয়া হোক। 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেতা, তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার নির্বাচনে অংশ নিয়েছে সম্মিলিত পরিষদ, ফোরাম ও স্বাধীনতা পরিষদ। সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট 35 জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 26টি পরিচালক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন। পরে নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। এজেন্ট নিয়ে কিছুটা অভিযোগ করলেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বাধীনতা পরিষদের প্যানেল প্রতিনিধি। আর নির্বাচনে কোনো রকম অনিয়ম হচ্ছে না বলে দাবি রুবানা হকের। আমার ওয়াইফ ইজ এ ভোটার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্ডিডেট। আমি আমার ওয়াইফকে আমার এটেন্ড করেছি, আমার ওয়াইফকে অ্যালাউ করা হচ্ছে না। ভোট আমার বিশ্বাস যে ভালোই হচ্ছে, একেবারে খুবই সুষ্ঠুভাবে হচ্ছে। আমি কোনো মতেই মনে করি না যে কোনো রকম নির্বাচন যেভাবে হয় তার কোনো ব্যত্যয় হবে। চিটাগং এবং ঢাকার ভোট একসঙ্গে কোলেক্ট করে আমরা ভোট ফলাফল জানিয়ে দেবো যত শীঘ্রই সম্ভব। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীর পাইকারি বাজারে আরও এক দফা কমেছে চালের দাম। আটা, ময়দা, চিনির দর কমেছে বস্তা প্রতি 20 টাকা। ফেনীতে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় আনা হচ্ছে। যৌন হয়রানির মামলা করার জেরে অভিযুক্ত শিক্ষকের ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে যায় পৌরসভার চরচান্দিয়া গ্রামের নুসরাত জাহান রাফি। স্বজনদের অভিযোগ, তাকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় কয়েক পরীক্ষার্থী। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন শিক্ষকরা। দগ্ধ নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছে। সাথে চলে গেছে, তখন মেয়েরা বলতেছে যে তুই প্রিন্সিপালের ব্যাপারটা হলে এত বাড়াবাড়ি করার কি যা হয়েছে গেছে বই যা হয়েছে গেছে বই এগুলো দাফা চাপাতে কয় না, হুজুরে অন্যায় করছে আর যাতে কারোর সাথে অন্যায় না করতে পারে, এটা আইনিভাবে চলে গেছে, আইনিভাবে হবে। 4 থেকে 5 জন মেয়ে তার কণ্ঠস্বর পরিচিত কিন্তু চিনতে পারে নাই, কেরোসিন ঢেলে দিয়ে গায়ে তারপর আগুন ধরাই দেয়। রোগীর মুখ দিয়ে কথা বের হচ্ছে না, গলার ঠোঁট পর্যন্ত পুড়ে গেছে, প্রায় 70 to 80% পোড়া। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের 2 পায়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। স্বজনরা জানান, 1 মাস আগে চট্টগ্রামের চান্দগাঁও থানার হাদুমাঝিপাড়া এলাকার ব্যবসায়ী আমজাদের কাছে চাঁদা দাবি করে একই এলাকার বখাটে জালাল, মিল্লাত ও দিদার সহ তাদের সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমজাদকে হুমকি দেয় তারা। এরই জেরে বৃহস্পতিবার রাতে চান্দগাঁও ডেন্টাল মেডিকেলের সামনে আমজাদকে একা পেয়ে আটকে রাখে বখাটেরা। পরে তার বাবা ও ভাইকে ডেকে মারধর করা হয়। এরপর তাদের সামনে ড্রিল মেশিন দিয়ে আমজাদের 2 পা ফুটো করে দেয় চাঁদাবাজরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদল বাহিনী আসছে, সবাই প্রায় 20-30 জন মতো ছিল। আমার সিএনজি দাঁড় করে ফেলছে,
দাঁড় করাই এবার আমার নামতে বলেছে। ফিলার সাথে সবাই আমার একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। আব্বু আসলে আব্বুর থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আব্বু চাঁদা দিতে রাজি না হতে তাই ওরা একটা ডিল মেশিন বের করে আনে, ডিল মেশিন দিয়ে তো আমার পায়ের মধ্যে ডিল করে দেয়। আমি প্রধানমন্ত্রী তাদেরকে একটা সুন্দর একটা বিচার চাই, যেন এরকম যেন তারা এরকম আর কাজ না করে। আমরা যখন ছোড়াতে গেছি বলছে আমরা মারামারির দরকার নেই, আমাদের বাইরে দিয়ে ফেলো, বাইরে দেন, ওরা উল্টা আমরা মারা শুরু। এক্সরে করেছি এবং রোগীকে পরীক্ষা করে দেখেছি যে ওখানে বোনস বা হাড্ডি ফুটা হয়নি, শুধু মাংস ফুটা হয়েছে। এবং যেহেতু ড্রিল বিট বলছে সে, এবং ড্রিল বিট একটা খারাপ জিনিস, ইনফেক্টেড জিনিস, সেজন্য আমরা তাকে রেখে দিয়েছি, তার চিকিৎসা চলবে। এ ঘটনায় ওই বখাটেদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেছেন আমজাদের বাবা নুরুল আজম। মামলার তদন্ত অব্যাহত আছে, আসামি ধরার জন্য আমাদের 2টা টিম মাঠে আছে, অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটেরা। নগরীর হাদু মাঝিপাড়া এলাকায় প্রায় 5 বছর ধরে ব্যবসা করছেন আমজাদ। সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধায় বাসের বেপরোয়া গতি কেড়ে নিল 5 জনের প্রাণ। আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 15 জন। অন্যদিকে চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় এক স্কুল ছাত্রী গুরুতর আহতের ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের তথ্য ও ছবিতে রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে বরকত পরিবহনে যাত্রীবাহী একটি বাস লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত হন নারী ও শিশু সহ অন্তত 15 জন। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এই গাড়ি ওভারটেক এইভাবে যাইতে যেতে গাড়িটা হঠাৎ করে পড়ে গেল, বাম পাশে নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায়, একটা ডাইন পাশে যায়, খাদা এরিয়ার মধ্যে চলে যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 9 জন গুরুতর অসুস্থ, তাদেরকে আমরা রংপুর রেফার করেছি, আর 3 জন স্বাভাবিক, তারা এখানে ভর্তি আছে। হাসপাতাল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। চট্টগ্রামের পটিয়া কলেজ বাজার এলাকায় এজে চৌধুরী হাই স্কুলে যাচ্ছিলেন 9ম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলার ধাক্কা দিলে আহত হয় সে। নাজমা পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। হচ্ছে পূর্ব দিকে রাস্তার, আর পশ্চিম দিকে পূর্ব দিকে পার হচ্ছে, এই অবস্থায় ওনাকে অ্যাক্সিডেন্ট। যেটুকু অ্যাসেস করলাম তাতে মনে হলো ওনার হেড ইনজুরি আছে এবং অন্যান্য জায়গায় শরীরে বিভিন্ন জায়গায় আরো ইনজুরি আছে। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় 2.5 ঘন্টার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভুয়া সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদের অর্থের উৎস খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে আইন নীতিমালা প্রণয়নের পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর। আর এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের ভূমিকার ওপরও জোর দেন আইনমন্ত্রী। ফেক নিউজের প্রচার ও প্রকাশ বন্ধে বিটিআরসি, আইসিটি বিভাগ, পুলিশ ডিপার্টমেন্ট ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফেক নিউজ তৈরি করে প্রচার করছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং তাদের অর্থের উৎস খুঁজে বের করতে হবে। দেখছেন দুপুরের সময়। বাঙালি জাতিসত্তার গভীরতর আত্মিক উৎসব পহেলা বৈশাখ। সাম্প্রদায়িক অপশক্তি সহ যে কোনো সংকটে যা প্রত্যয় যুগিয়ে আসছে যুগ থেকে যুগান্তরে। বৈশাখ বরণে ব্যস্ততা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। বৈশাখ না এলেও কাল বৈশাখীর তাণ্ডবে কিছুটা বিঘ্ন ঘটলেও পুরো আয়োজন শেষ করতে বদ্ধপরিকর আয়োজকরা। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফ রুবেল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো চত্বর জুড়ে গ্রামীণ আবহ।
আবহমান বাংলা লোকজ ঐতিহ্যের প্রতিরূপ দাঁড়াচ্ছে একটু একটু করে। বৈশাখের সকালে মাঙ্গলিক প্রার্থনায় যা অংশ হবে শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে, যেখানে প্রধান প্রতিরূপ বাঘ ও বক। বৈশাখের কাজ চলছে, মঙ্গল শোভাযাত্রা যাত্রা নিয়ে পেঁচা হচ্ছে, বাঘ হচ্ছে, কাজ খুব সুন্দরভাবে চলছে, আরো জমজমাট হবে কয়েকদিন পরে। মঙ্গল শোভাযাত্রার জন্য যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এগুলো মোটামুটি প্রায় কাজ অনেক অগ্রগতি। আধার পেরিয়ে আসবে নতুন সকাল, সাম্যের জয়গান ও মমত্ববোধে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। নতুন বছরে সবাই তো আশা করে যে ভালো কিছু হোক, ভালো সবার ভালো যাক। আমরা সকল অমঙ্গলকে পেছনে ফেলে আমাদের মস্তিষ্কটা আমরা উঁচু করে দাঁড়াবো, আমরা এটাই মনে করি। শোভাযাত্রার আয়োজনের অর্থ সংগ্রহ হয় প্রতিকৃতি বিক্রির মাধ্যমে। দিন গড়ালে বিক্রি বাড়বে প্রত্যাশা তাদের। 60 থেকে 70 হাজার টাকার মতো একটা স্ট্রাকচারে খরচ হয়। তো যেহেতু বাইরে থেকে আমরা কোনো স্পন্সরশিপ নেই না, আমাদের এই বিক্রির টাকা দিয়ে কিন্তু স্ট্রাকচারের কাজগুলো শুরু হয়। বৈশ্বিক স্বীকৃতি পাওয়া সার্বজনীন এই উৎসব এখন দেশের সবচেয়ে বড় আনন্দ আয়োজন বলে মনে করছেন তারা। ঐতিহ্য বুকে নিয়ে শুভবোধের প্রত্যাশায় যাত্রা ছুটবে নতুনের পানে। অপ্রাপ্তি আর অজ্ঞানতার সকল অন্ধকার পেছনে ফেলে বৈশাখের সুর বাজতে আর মাত্র বাকি কটা দিন। চৈত্রের খরতাপ পেরিয়ে নব আহ্বানে উচ্চকিত হবে চারপাশ। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে চালের দর। 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের চালের দাম। আদা আর পেঁয়াজের দর কেজিতে 5 টাকা কমলেও 2 টাকা বেড়েছে রসুনের দর। আটা, ময়দা ও চিনি বস্তা প্রতি 20 টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট, থরে থরে সাজানো চালের বস্তা। তবে বেচা কেনা না থাকায় অলস সময় পার করছেন এখানকার পাইকাররা। জানালেন আরেক দফা দাম কমেছে চালের। বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান তারা। 1 কেজিতে 2 টাকা কমেছে। মিনিকেটটা একটু কম কমছে, কিন্তু আড়াই চাইলটা বেশি কমছে। মিনিকেট চাইল মোটামুটি এক পর্যায়ে আছে 50, 48, 47। বেচা কিনা আপনার আগের চেয়ে কমই আছে, বেচা কিনা নাই। কাস্টমারও ওরকম মাল কিনতেছে না, এরা ভাবতেছে দাম আরও কমে কিনা। আগে যেরকম মানুষ স্টক করতো এরকম সম্ভাবনা নাই। সামনে রোজা আসতেছে, আরও সেল কমে যেতেছে দিন দিন। সুখবর আছে পেঁয়াজ ও আদার বাজারেও। কেজিতে 5 টাকা কমে 18 থেকে 20 টাকায় পেঁয়াজ এবং আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 80 টাকায়। তবে কেজিতে 2 টাকা বেড়েছে রসুনের দর। ওয়েদার শুরু হয়েছে, পেঁয়াজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হইলে তো বাজারে একটু বাড়বে। 18 থেকে মাথা 20 টাকা দেশি পেঁয়াজ, এলচি পেঁয়াজ 17-18 টাকা, আর আপনার একটা হল্যান্ড পেঁয়াজ আছে 9 টাকা 10 টাকা, ইন্ডিয়ানটা সুখসাগর যেটা বলে। আর আদা গেছে সপ্তাহে এই সপ্তাহে 5 টাকা কমছে, 70 থেকে 80 টাকা বেচতেছি আদা, চায়না আদা। আর রসুনের বাজারটা একটু বেশি, রসুন বেচতেছি 85 থেকে 86 টাকা, এটা 2 টাকা বাড়ছে। আটা, ময়দা আর চিনি বস্তা প্রতি কমেছে 20 টাকা। ডালের বাজারে দেশি মসুর ছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের ডালের দাম। চিনির বস্তায় 20 টাকা কম, আটার বস্তাও 20-25 টাকা কম। ডাল আগের মতোই আছে, শুধু দেশি ডালটা একটু বাজার 1 টাকার মতো বাড়ছে আর কি কেজিতে। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 425 টাকা থেকে 470 টাকায় পাওয়া যাবে, আর কেজিতে 50 টাকা বেড়ে 2100 থেকে 2400 টাকায় পাওয়া যাবে প্রতি কেজি এলাচ। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 3 রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এ সময় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হাবিবের খোনা পাহাড়ে অস্ত্র মজুদের খবর পেয়ে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নূর আলম, মোহাম্মদ জুবাইর ও হামিদুল্লাহ নামের 3 রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনীতে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কিছুদিন ধরে নির্যাতিতা শিশুটি অসুস্থ থাকায় গ্রাম ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা নিরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম তাকে ধর্ষণ করেছে বলে জানায় শিশুটি। এই ঘটনায় নির্যাতিতার বড় বোন থানায় মামলা করলে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
আমরা সেই অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করি, আসামিকে গ্রেপ্তার করি এবং ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষার রেজাল্ট অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। দেশে কয়লার ব্যবহার বন্ধ করে জলবায়ু সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। দেশে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে জনজীবন নিরাপদ করা, খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সুন্দরবনকে বাঁচাতে সবাইকে সচেতন হবারও আহ্বান জানান বক্তারা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে আগুনের অন্তত ৭০ ভাগেরই কারণ শর্ট সার্কিট। নিম্নমানের তারে বাড়ছে দুর্ঘটনা, বিল্ডিং কোড ছাড়া কোনো ভবন নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা। ফের সিদ্ধান্ত বদলের স্বাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। পারিবারিক দল নয়, সাধারণ সভায় হবে সিদ্ধান্ত, বললেন মহাসচিব। ফেনী সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। যৌন হয়রানির মামলা করায় হামলা, অভিযোগ স্বজনদের। চট্টগ্রামে চাঁদা না পেয়ে যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ, মারধর করা হয় তার বাবাকেও। এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত 5 নারী ও শিশুসহ আহত অন্তত 15। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।